ডক্টর ইউনূসের অ্যাকশন শুরু, সমর্থন দিলাম, একাই 100 এই মুহূর্তে কাপাকাপি লাগাই দিছে। ইয়েস, ফুল ফরম্যাটটাই এখন আমরা দেখছি। সারা বাংলাদেশের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এই অ্যাকশনটার রেজাল্ট পৌঁছাতে যাচ্ছে। সাবধান, দুঃসাহসী একটা ক্যারেক্টার। শেষের দিকে একটা সুখবর দেই, দরকার ছিল পুরো সিস্টেমটাকেই বদলায় দিছে। চিন্তা করছেন 4 ঘন্টায় আপনি যদি এটা করতে পারেন, ইতিহাসের খাতায় আপনার নাম লেখা থাকবে ভাই। আমরাই আপনার সুনাম করব, আমরাই হাততালি দিব। ঠান্ডা করছিল না ডান্ডা মাইরা, ওই জিনিসটা মাথায় নেন, এক্ষুনি নেন। এই উপদেষ্টা পরিষদের একমাত্র ডক্টর ইউনূস স্যার ছাড়া আর যারা আছে সবাইকে পদত্যাগ করতে হবে। এই কোটটাই পরা বসা এই সকল উপদেষ্টাগুলোর থাকা যাবে না। এখানের মধ্যে ঢুকবে বিপ্লবী ছাত্র জনতা, এখানের মধ্যে ঢুকবে মাহমুদুর রহমান স্যার, এখানের মধ্যে ঢুকবে ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, এখানে ঢুকবে হাসনাত আব্দুল্লাহ। এটা আজকেই করা হবে। রাজাকার এগুলো বলার দিন শেষ। যে রাজাকার বলে গালি দিবে আরেকজনকে, তাকে অন দ্য স্পট থাপড়ানো শুরু করবেন। কিসের মব? দেশটা পাবেন নাকি? মবও তো একটা ভারতীয় ন্যারেটিভ, রয়্যাল ন্যারেটিভ, আর্মি ন্যারেটিভ, আর মিডিয়া সেটাকে প্রমোট করছে। ওই মিডিয়াকে সাইজ করতে হবে। 1971 সালের পর এই প্রথম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে একটা ঘটনা ঘটছে, বিরল ঘটনা। ঐতিহাসিক ঘটনাও ঘটে চলছে। তাদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 105 বছরের মধ্যে এটাকে বিরল ঘটনাই বলতে হবে। স্মরণকালের ইতিহাসে যেটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এবং এই রেকর্ড অনেক রাজনৈতিক নেতা নেত্রী হয়তো কোনোদিনও ভাঙতে পারবে না। হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফআই আছে, এটা আমার শক্ত অনুমান। কারণ ওয়াকারের পথ বালক আর ডিজিএফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করতেছে। কি ভাবে? একদম দেখাই দিই চোখে আঙুল দিয়া। বিক্ষোভে উত্তাল ভারত, বিজেপি নেতার বাড়িতে আগুন দিল জনতা। অপরদিকে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন দিচ্ছে জনতা। তাহলে দুটাই একই সাথে কেন, বাংলাদেশে আওয়ামী লীগ আর ভারতে বিজেপি? আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলেই মূল যে বিষয়গুলো বা আসল ঘটনাগুলো সেগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শোক বা মর্মাহত কোনো কিছুই না। প্রথম কথা হচ্ছে, এই উপদেষ্টা পরিষদের একমাত্র ডক্টর ইউনূস স্যার ছাড়া আর যারা আছে সবাইকে পদত্যাগ করতে হবে। এই কোটটাই পরা বসা এই সকল উপদেষ্টাগুলোর থাকা যাবে না। এখানের মধ্যে ঢুকবে বিপ্লবী ছাত্র জনতা, এখানের মধ্যে ঢুকবে মাহমুদুর রহমান স্যার, এখানের মধ্যে ঢুকবে ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, এখানে ঢুকবে হাসনাত আব্দুল্লাহ, কর্নেল মোস্তাফিজুর রহমান, এরকম যারা যারা রয়েছেন, বাংলাদেশের ব্যারিস্টার ফুয়াদ, ওনাদেরকে এইখানের মধ্যে অবশ্যই এই মানুষগুলোকে দিয়ে পুনর্গঠন করা হবে। এটা আজকেই করা হবে। আমরা এমন চাই, কোনো মর্মাহত, আমি বলেছি এবং আপনারা কেউ কাঁদবেন না। আমরা এখন কাঁদবো না, আমাদের কাঁদার সময় থাকবে অনেক পরে, আমরা একসাথে কাঁদবো। কিন্তু আজকে এই কোটটাই পরা, কোনো কোটটাই পরা লোক আমাদের উপদেষ্টা হতে পারে না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা কোটটাই আমাদের জাতীয় পোশাক না। আমরা যখন যেটা পরার ওটা আমরা পরবো, কিন্তু এই কোটটাই পরে এবং সুন্দর সুন্দর কথাবার্তা বলে এই সকল শুয়া কথা আর হবে না। শরীফ ওসমান হাদির শেষ খবর শোনার পর মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে যা বলেছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন এবং পুরো জাতির যে প্রতিক্রিয়া, এটা শরীফ ওসমান হাদিকে সত্যিকার অর্থেই অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কোন একজন বিপ্লবী নেতার মৃত্যুর সাথে সাথে সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, এটা নর্মালি ঘটে না। এটা সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মারা গেলেও ঘটে না। কিন্তু শরীফ ওসমান হাদির শাহাদাতের পর মুহূর্তের মধ্যেই প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। তাহলে শরীফ ওসমান হাদির উচ্চতা দুইটা দিক, একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে জনপরিসরে জনগণের কাছে, সরকারের কাছে, সিঙ্গাপুর সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে কতটা উচ্চতায়, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে শরীফ ওসমান হাদির আল্লাহর কাছে তিনি যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন। তিনি শাহাদাত চেয়েছেন, আল্লাহ তাকে শাহাদাতের অমীয় সুধা পান করিয়েছে। তিনি হাসতে হাসতে আল্লাহর দরবারে হাজির হবেন, গোছল লাগবে না। বিনা গোছলে শহীদের
কবর, হাসর এগুলো নেই। শাহাদাত একটা ব্রিজের মতো, একটা চিমটি কাটার মতো একটু কষ্ট পেয়েছেন, সাথে সাথে আল্লাহর জান্নাতে তিনি চলে গেছেন। শরীফ ওসমান হাদি এটাই চেয়েছেন যে আমি এত মাঝখানের পথ এটা চাই না, আমি চাই সরাসরি আল্লাহর কাছে হাসতে হাসতে চলে যাওয়া। জান্নাতের পাখি হিসেবে উড়ে বেড়াবেন শরীফ ওসমান হাদি, আর দুনিয়ায় যে সম্মান পাচ্ছেন তা তো পাচ্ছেন। তো দর্শক, শরীফ ওসমান হাদির জন্য আপনারা জানেন যে শনিবার একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এটা সাধারণত সাবেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এদের ভাগ্যে জুটে, সাবেক মন্ত্রীর ভাগ্য জুটে না যে তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, পূর্ণ দিবস রাষ্ট্রীয় শোক, এবং সরকার প্রধানের আলাদা ভাষণ দিয়ে জাতিকে শান্ত থাকার কথা বলা এবং দিক নির্দেশনা দেয়া, এটাও ঘটে না। তো প্রমাণিত হলো যে শরীফ ওসমান হাদি বাংলাদেশের অস্তিত্ব। শরীফ ওসমান হাদি বাংলাদেশের অস্তিত্বের বিকল্প। শরীফ ওসমান হাদি বাংলাদেশ। অতএব ওসমান হাদিদের বিরুদ্ধে যারা ওসমান হাদিদের ঘেটুপুত্র বলতো, যে ওসমান হাদিদেরকে যারা হত্যাযোগ্য করেছে, যারা ওসমান হাদির জন্য একটা প্রতিবাদ জানাতে প্রতিবাদ সমাবেশে যেতে পারেনি, সে বিএনপি কতটা দুর্ভাগা দল। আমি একটা কথা বলেছি, আবারও বলছি, শরীফ ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। তারেক রহমান দেশে এসে আলাদা কোনো হাইপ তৈরি করতে পারবে না, সেই ঘটনা ঘটে গেছে। তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন কার্যত খেয়ে দিয়েছে শরীফ ওসমান হাদির শাহাদাত। বাংলাদেশে ক্ষমতায় আসবে শরীফ ওসমান হাদির অনুসারীরা। ওসমান হাদির রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদের মূলোৎপাটন হবে। চারদিকে যে আলামত দেখেন, বাংলাদেশের মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ওসমান হাদির শাহাদাতের পর যেভাবে শোক জানিয়েছে, যেভাবে ইন্নালিল্লাহ বলেছে, যেভাবে দোয়া করেছে, বাংলাদেশের কোন ব্যক্তি মারা যাওয়ার পর এতটা হাইপ তৈরি হয়েছে দেখাতে পারবেন না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বা জামাত নেতাদের হত্যা করার পর এরকম হাইপ তৈরি হয়নি, কারণ তখন মত প্রকাশের স্বাধীনতা ছিল না। কিছু লোক বলতেন, মানুষের মনের মধ্যে ক্ষোভ এগুলো ছিল, কিন্তু শরীফ ওসমান হাদি যেই সময় শহীদ হয়েছেন তখন পুরো রাষ্ট্র তার পক্ষে, এবং মত প্রকাশের স্বাধীনতা আছে, মানুষ মন খুলে তার জন্য দোয়া করতে পারছে, ক্ষোভ দেখাতে পারছে, যা ইচ্ছা তা করতে পারছে। এটা শরীফ ওসমান হাদির জন্য অনন্য পাওনা। শরীফ ওসমান হাদির হত্যাকারীকে জামিন করিয়ে দিয়েছিলেন বিএনপি নেতা কায়সার কামাল। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা। এই জামিন ইস্যুকে কেন্দ্র করে হয়তো তিনি ফেঁসে যেতে পারেন, এবং তার এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভিতরে একটি ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে, বাকবিতণ্ডা শুরু হয়েছে, দুজন দুজনকে দোষারোপ করছে। ওসমান হাদির জানাজার নামাজকে ঘিরে নতুন আরেকটি রাজনীতি শুরু হয়েছে। বাংলাদেশের রাজনীতি এত জটিল এবং কুটিল হয়ে যাচ্ছে, এবং এদেশের মানুষ এবং রাজনীতিবিদেরা নিজেদের ক্ষুদ্র দলীয় স্বার্থকে মোটে কালে এখান থেকে দূরে সরতে পারছে না। জুলকারনাইন শাহের তার অবস্থান, তার কার্যক্রম যথেষ্ট সন্দেহের উদ্রেক ঘটাচ্ছে। মনে হচ্ছে তিনি কি যেন আড়াল করতে চাচ্ছেন। খেলাটা এরকম, ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য সমগ্র বাংলাদেশ থেকে আগামীকাল লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, এবং ধারণা করা হচ্ছে এই জানাজা স্মরণকালের ইতিহাসে এত বড় জানাজার নামাজ হবে যেটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এবং এই রেকর্ড অনেক রাজনৈতিক নেতা নেত্রী হয়তো কোনোদিনও ভাঙতে পারবে না। এই আশঙ্কায় দেখেন রাজনৈতিক কত সংকীর্ণতা। জুলকারনাইন শাহের আজকে একটি পোস্ট করেছে, পোস্টে আমার চোখে পড়েছে, আপনাদের চোখেও পড়েছে। তিনি বলছেন যে আগামীকাল ওসমান হাদির জানাজা উপলক্ষে সমগ্র বাংলাদেশ থেকে একটি বিশেষ গোষ্ঠী, একটি চক্রান্তকারী গোষ্ঠী, তারা লোক সমাগমের আয়োজন করেছে। জানাজার নামাজের আড়ালে তারা সারা দেশ থেকে প্রচুর লোক সমাগম করে বিপ্লবী সরকার গঠন করতে চাচ্ছে। এর মতো অবস্থায়, কোনো মতো অবস্থায় যেন তারা এত লোক বাংলাদেশ ঢাকার বুকে না আসতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হবে, তারা বিভিন্ন জায়গায় এই করবে সেই করবে, যানজট হবে ইত্যাদি বয়ান দিয়ে বিষয়টা অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা করছে। এত ভয় কেন? এত ভয় কেন? বিপ্লব একটি হয়েছে, এটি তো বিপ্লবী সরকার হবার কথাই ছিল। যদি বিপ্লবী সরকার গঠনের দিকে এগিয়ে যায় এবং সেই পরিস্থিতি তৈরি হয়, তাহলে তো বিপ্লবী সরকারই গঠন হবে। কারণ আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলকে, তাদেরকে যখন একদল মানুষ নিজেদের প্রাণ দিয়ে, জীবন দিয়ে উদ্ধার করেছে, তারা ক্ষমতার স্বাদ উপভোগ করেছে, এবং যারা ক্ষমতা পাইয়ে দিয়েছে তাদেরকে তারা বেমালুম ভুলে গেছে, বরং তাদেরকে বিপদের ভিতরে ঠেলে দিয়েছে। এটি তো দেখেছি আমরা। তাহলে জুলকারনাইন শাহের এই বিষয়টি বলে তিনি কি বোঝাতে চাচ্ছেন, এটি বাংলাদেশের মানুষের কাছে কিন্তু নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। আবার মাহমুদুর রহমানের পত্রিকায় ওই যে রিপোর্টটা যেটা বললাম, গোয়েন্দা রিপোর্ট আগামীকাল প্রকাশ হবে, এইটার কারণে সে মাহমুদুর রহমানের উপরে খেপেছে। মাহমুদুর রহমানকে এখন তারা বাংলাদেশের মানে একটি কুচক্রী মহল হিসেবে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রক্রিয়ায় সামিল হয়েছে বিএনপিপন্থী যে অ্যাক্টিভিস্ট গুলো আছে, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী হিসেবে যারা
নিজেদেরকে পরিচয় দিতে চাচ্ছে বা নিজেদেরকে বুদ্ধিজীবী বানানোর চেষ্টা করছে, এরা, আমি নাম বলছি না, এদের প্রত্যেকের কাছে মাহমুদুর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য, বাজে কথা, বাংলাদেশের মানুষের কাছে মাহমুদুর রহমান সম্পর্কে একটি বাজে মেসেজ দেবার তারা চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মেসেজ কি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে? কারণ এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার 17 বছরের শাসন আমল দেখার পরে তাদের একটি উপলব্ধি তারা হয়েছে, তাদের একটি বোধ তাদের ভিতরে জাগ্রত হয়েছে, তারা সত্য এবং মিথ্যাটা উপলব্ধি করতে শিখেছে। এবং কে বাংলাদেশপন্থী আর কে বাংলাদেশপন্থী না, কে বাংলাদেশের পারপার সার্ভ করছে আর কে সীমান্তের ওপারের পারপার সার্ভ করছে, এটি বাংলাদেশের মানুষ একেবারে 5 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই এটি বুঝতে পেরেছে। এইটি একটি চরমভাবে ইতিবাচক, দেশের জন্য এবং দেশের স্থিতিশীলতার জন্য, আগামীর বাংলাদেশের জন্য এটি বিরাট একটা ইতিবাচক বিষয়। যাই হোক, আবার চলুন আমরা ফিরে আসি সেই কায়সার কামালের ওই বিষয়ে। কায়সার কামাল শুটার ফয়সালকে তিনি জামিন করিয়েছিলেন। এই শুটার ফয়সাল, এই হত্যাকারী, এ কিন্তু ডাকাতির মামলায় এবং অস্ত্র মামলায় তিনি জেলে ছিলেন। তাকে প্রথমে 6 মাসের জামিন করিয়েছেন কায়সার কামাল, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক। তারপরে তাকে আবার কয়েকদিনের মাথায় জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করে আবার 1 বছর তার জামিন মঞ্জুর করানো হয়েছে। এখন আইন কি বলে, জামিন কেন দেয়, কিভাবে দেয়, আমরা যারা আইনের ছাত্র তারা ভালো বলতে পারবেন। আমার যতটুকু জানা আছে আমি সেটুকু বলছি, ভুল হলে আপনারা বলে দিবেন দয়া করে। জামিন হয় মূলত যিনি জামিন করান তাকে তার নিজেকে জামিনদার হিসেবে, অর্থাৎ যে আইনজীবী আদালতের কাছে বলেন যে আমার মক্কেল তিনি ভালো মানুষ, তার কোনো দোষ নেই, যে অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ওই অপরাধের সাথে যুক্ত নয়, সুতরাং আমাকে জামিনদার রেখে, জামিনদার মেনে তাকে আপনি জামিন দিন, সে যদি পালিয়ে যায় তাহলে এর দায়ভার আমি বহন করব। তাহলে এই কথা তো কায়সার কামালকে বলতে হয়েছে, এবং বিএনপির এই যে 2 আইনজীবী কায়সার কামাল এবং আরো একজন, দুজন মিলেই কিন্তু তাকে 1.5 বছরের জামিন করিয়েছে। তাহলে আদালতে তাকে বলতে হয়েছে যে আমার মক্কেল ফয়সাল তিনি অত্যন্ত ভালো মানুষ, আল্লাহর ফেরেশতা, তার কোনো দোষ নাই, তিনি একবার নিষ্পাপ মাসুম, তিনি কোনো রাজনীতি করেন না, কোনো রাজনীতির সাথে তার জড়িত হবার কোনো আলামত নাই, তিনি কোনোদিন অস্ত্র চোখেও দেখেন নাই, সুতরাং তাকে জামিন দেন, সে যদি দেশ থেকে পালিয়ে যায় বা কোনো কিছু ঘটায় ওই দায়িত্ব আমার। তাহলে প্রথা অনুযায়ী, তার কথা অনুযায়ী আদালত জামিন দিয়েছে। এখন এই জামিন পাওয়ার পরে সে তো মূলত হত্যাকারী, অস্ত্র মামলার আসামি, হত্যা মামলার আসামি, এবং সে বেরিয়ে এসে আবার ওসমান হাদিকে হত্যা করে সে পালিয়ে আছে। তাহলে এমত অবস্থায় আদালত কি এই কায়সার কামালকে তলব করবে না? আইন অনুযায়ী তো করার কথা। রাজনীতি বিশ্লেষকরা যেটা বলছেন যে কায়সার কামাল অবশ্যই গ্রেপ্তার হবেন, এটি বিশ্লেষকদের কথা। যেহেতু তিনি জামিনদার হয়ে তাকে জামিনের ব্যবস্থা করেছেন, এখন আদালত তাকে বলবে যে তুমি তাকে এনে দাও। যখন তিনি এনে দেবেন না তখন আদালত তাকে গ্রেপ্তার করবে। ঐতিহাসিক ঘটনাও ঘটে চলছে। হাদির জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 105 বছরের মধ্যে এটাকে বিরল ঘটনাই বলতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে 1921 সালে নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই সময়ের মধ্যে এ ধরনের বা এরকম একজন তরুণ শহীদকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সমাধিস্থ করা হয়নি। সেক্ষেত্রে বিরল সম্মানের অধিকারী হচ্ছেন শহীদ শরীফ ওসমান হাদি। প্রিয় বন্ধুরা, আমরা অনেক আন্দোলন পেরিয়ে বর্তমান সময়ের প্রান্তে দাঁড়িয়ে আছি। 1952 সালের ভাষা আন্দোলন, 1971-এর 1990-এর গণ অভ্যুত্থান, 2024-এর ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লব। এই আন্দোলনের ধারাবাহিকতায় অনেকেই শহীদ হয়েছেন, কিন্তু এরকম বিরল মর্যাদা আর কেউ পাননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সমাধিস্থ হবেন বিপ্লবী শরীফ ওসমান হাদি, যেখানে শুয়ে আছেন আমাদের জাতীয় প্রেরণার কবি, জাতীয় কবি, বিদ্রোহী কবি, রণসঙ্গীতের কবি কাজী নজরুল ইসলাম। তার পাশেই সমাধিস্থ হতে যাচ্ছেন আমাদের বিপ্লবী শরীফ ওসমান হাদি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার একটি গানে লিখে গিয়েছিলেন, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই। এই আকুতির কারণেই আমাদের জাতীয় কবিকে 1976 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়। আমাদের শরীফ ওসমান হাদি এরকম কোনো আকাঙ্ক্ষা করে যাননি। একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তাকে যেন তার পিতার কবরের পাশে দাফন করা হয়। কিন্তু সারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার তাগিদেই চেতনার প্রতীক হিসেবে ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাধিস্থ করা হচ্ছে। এটা একটা নিঃসন্দেহে বিরল সম্মান। এই সম্মান বাংলাদেশের মানুষ সম্মিলিতভাবে দিতে পেরেছে বা আকাঙ্ক্ষার ফসল বলা যায়। প্রিয় দর্শক, এর বাইরে আরো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে শরীফ ওসমান হাদি
নিঃসন্দেহে বিরল। আমরা 1971-এর মুক্তিযুদ্ধের পরে যদি 24 পর্যন্ত সময়কে বিশ্লেষণ করি, তাহলে এমন কোনো তরুণ নেতা আসেননি যারা কেবল কালচারাল হেজিমনিকে ধ্বংস করবার জন্যে বা সাংস্কৃতিক আধিপত্যবাদকে উড়িয়ে দেবার জন্যে তার বিপরীতে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে একটি সাংস্কৃতিক বুনিয়াদ তৈরি করতে চেয়েছেন। কিন্তু শরীফ ওসমান হাদী ব্যতিক্রম। 2024-এর গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের আন্দোলন থেকে তার সংগ্রাম শুরু। যদিও এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অনেক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু লাইমলাইটে এসেছেন গণ অভ্যুত্থানের আন্দোলনের হাত ধরে গণ অভ্যুত্থানের পরে। তিনি ফ্যাসিবাদের ভিত উপড়ে ফেলবার জন্যে উপলব্ধি করেছিলেন যে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন। সেজন্য ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। শরীফ ওসমান হাদী গড়তে চেয়েছিলেন, ভাঙতে চাননি। তিনি মব পরিস্থিতির মধ্য দিয়ে কোনো কিছু চাপিয়ে দিতে চাননি, যার ফলশ্রুতিতে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই বলেছিলেন যে অনেক কিছুর সঙ্গে একমত না হলেও কাউকে জোর করে উচ্ছেদ করা বা উপড়ে দেওয়ার পক্ষে আমি নই। গড়ার নমুনা হিসেবে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিলেন। এই সেন্টারের মধ্য দিয়ে সারা বাংলাদেশে দেশপ্রেম, আধিপত্যবাদ বিরোধী চেতনা, সার্বভৌমত্ব রক্ষার শপথ ছড়িয়ে দেবার তার নিরন্তর প্রচেষ্টা ছিল। যে কারণে তিনি কোনো রাজনৈতিক দলেও যুক্ত হননি। তিনি নিজেকে স্বতন্ত্র রেখেছেন। শেষ দিন পর্যন্ত নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করেছেন। তিনি প্রয়োজনে গণ অভ্যুত্থানের পক্ষের বড় থেকে ছোট করে ছোট রাজনৈতিক দলের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন, আবার তাদের ইতিবাচক দিকগুলো তুলে ধরেছেন। যখন এই বিরল সম্মান পেতে যাচ্ছে, তখন আমাদের প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমগুলোতেও সেই স্পর্শ যেন পড়েছে বলে মনে হচ্ছে। ভারতের কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারে শরীফ ওসমান হাদীকে নিয়ে বিস্তর লেখালেখি হচ্ছে। সেখানে একটি লিড নিবন্ধ প্রকাশিত হয়েছে। তাতে উসমান হাদীর এই উত্থানকে ইতিবাচক হিসেবে দেখে এই উত্থানকে ফিনিক্স পাখির উত্থানের সঙ্গে অভিহিত করা হয়েছে। এটা ইতিবাচক, যদিও এই প্রচারণার পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু তাদের যদি বোধোদয় হয়, উপলব্ধি হয় যে ভারতীয় আধিপত্যবাদ কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে চাপিয়ে দেয়া আসলে যথার্থ নয়, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এটি কাম্য নয় বাংলাদেশের, সেই কথাটি আসলে বারবার উচ্চারণ করেছেন শরীফ ওসমান হাদী। আজকে হাদীর জন্য ইতিবাচক নিবন্ধ প্রকাশ করে যদি তাদের উপলব্ধিতে এই কথাটুকু সামনে আসে, তাহলে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু এটি যদি আবার কোনো ফাঁদ হয় বা এর কোনো ভিন্ন উদ্দেশ্য থাকে, তাহলে সেটি অগ্রহণযোগ্য। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।